এখান থেকে এখানে 50 টাকা, 30 টাকা দিব। উঠো। আপনি যাবেন না? মানে? নীতি অন্যদিকে ফিরে জিভে কামড় দিল। ভুল কথা বলে ফেলেছে। না মানে এখানে এসেছেন, বাড়িতে যেতে পারেন আমাদের। না, গেলে আর আসতে দেয় না, আর এমনিতেও কাজ আছে, এখন উঠো। নীতি বেশ অস্বস্তি নিয়ে উঠল। রিকশা টান দিতেই নাহিয়ান আবার ডাক দিল, মামা দাঁড়াও। রিকশা থামতেই নাহিয়ান উঠে বসলো। এদিকে নাহিয়ানকে উঠতে দেখে নীতির সঙ্গে সঙ্গে সরে বসেছিল। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে নীতি। এবার যাও। রিকশা চলতে লাগলো। নাহিয়ান আবার ফোন দেখতে লাগলো। নীতি মুখ ঘুরিয়ে নিয়ে আরেকটু সরে বসলো। রিক্সা থেকে পড়ার শখ হয়েছে নাকি? তখনই রিকশায় উঁচু নিচু জায়গা দিয়ে যাচ্ছিল। ফলস্বরূপ নীতি পড়তে গিয়েও পড়েনি। নাহিয়ান ওর এক হাত ধরে ফেলেছিল। সমস্যা হচ্ছে, নেমে যাব? তৎক্ষণাৎ নীতি ডানে বামে মাথা নাড়িয়ে নিষেধ করলো। অতঃপর স্বাভাবিক হয়ে বসলো। মুখে কিছু হয়েছে? আজ এত চুপচাপ যে? আপনি না বললে যাবেন না বাড়ি? যাব না। তাহলে? নাহিয়ান চুপ রইল কিছুক্ষণ, অতঃপর বলল, কেউ একজন ভয় পাচ্ছে। কে ভয় পাচ্ছে শুনি? পাচ্ছে না? হুম। তাহলে আমি নেমে যাই। নীতি তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, এই না। নাহিয়ান বাঁকা হাসলো। এখানে কি করছিলে? বয়ফ্রেন্ডের সাথে এসেছিলে নাকি? আর বয়ফ্রেন্ড? ভাইয়ার সাথে এসেছিলাম, বাস দিয়ে চলে গিয়েছে। মানে? নীতি সব কথা বললে সব শুনে নাহিয়ান জোরে হেসে দিল। নীতি গাল ফুলালো। বাহ, চমৎকার। একেই বলে অতি লোভে তাতি নষ্ট। হয়। বাড়ির সামনে পৌঁছতেই দুইজন নেমে গেল। নীতি ভাড়া দেওয়ার আগে নাহিয়ান ভাড়া দিয়ে দিল। ভেতরে আসুন অন্তত। আজ না, দেরি হয়ে যাবে, ওরাও বসে আছে। আচ্ছা, সাবধানে যাবেন। নাহিয়ান হেসে বিদায় নিল। নীতি কয়েক পলক সেদিকে তাকিয়ে ভিতরে গেল। পড়াশোনা শেষে পিছনে গা এলিয়ে দিল নীতি। লাইফ ওর আগের মতোই চলছে, কেবল মাঝে অনুভব নামক ঝড় এসেছিল, এই আর কি। বিছানার পাশে টি টেবিল থেকে ফোন নিল, মেসেঞ্জারে ঢুকলো। বর্ষা নিজেদের বাসায় চলে গিয়েছে। ভার্সিটিতে রোজ দেখা হয় ওদের। ওকে মেসেজ দিল, কালকে আসবি? আসলে টাকা দিবি? না, জুতা দিব। তাইলে আসবো না। ভাগ তুই। বলেই ওর চ্যাট থেকে বের হলো। অতঃপর অ্যাক্টিভ লিস্টে নাহিয়ানকে দেখে একটু অবাক হলো। রাত 1টার কাছাকাছি, এই সময়ও ইনি জেগে। অবশ্য এটাই স্বাভাবিক, আজকালের দিনে রাত 1টা মানে সবে রাত শুরু। নীতি নক দিল। হ্যালো টাকলা। মেসেজটা কয়েক সেকেন্ডের মাঝে সিন হলো। টাকলা কাকে বলো? আপনাকে। বেশ কিছুক্ষণ পর নাহিয়ান একটা ছবি দিল, তার মাথার সঙ্গে মেসেজ দিল। মাথায় দেখেছো কত চুল? নীতি ঠোঁট চেপে হাসলো। আমি নজর দিলাম, আপনার সব চুল ঝরে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে নাহিয়ান ছবিটা আনসেন্ড করে দিল। নীতির এবার আরো হাসি পেল। শাকচুন্নির নজর। কি বললেন? অন্ধ, দেখো না। ফাজিল লোক। তোমার উপকার করলাম আর তুমি এসব বলছো? ছি, কৃতজ্ঞতা নেই দেখছি। ওটা বলতেই নখ দিয়েছিলাম, কিন্তু এখন আর বলবো না। আহা, এটা বলতে নখ দিয়েছো? আর কি সুন্দর সম্বোধন তোমার। আপনাকে নখ দেওয়াই ভুল আমার, ভাগেন তো। সেম টু ইউ। নীতি সিন করে রেখে দিল। এর মাঝেই আনাফ মেসেজ করলো, বই না? মাসের রুম থেকে মেসেজ করছো কেন? তো কি রাত 1টা বাজে, তোর রুমে যাব? তাও ঠিক, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ, আমি ঘুমাচ্ছি, আমার ভোর জেগে আসি। ভাইয়া? দেখছিসই তো অনলাইন। আচ্ছা, মাকে বলেছিস? এমন বিয়ে পাগল হচ্ছ কেন? এখনই বলে চাচি বুঝে যাবে। ও, তাও ঠিক। আমার মনে হয় না দিবে বলে। কেন? প্রীতি এখনো বাচ্চা, তাই। আরে বাড়িতেই তো থাকবে, ছোট চাচিও থাকবে, সমস্যা কি? বুঝবা না তুমি, ঘুমাও তো। বলিস কি? নীতি আর রিপ্লাই করলো না। ফোন পাশে রেখে উপরে থাকা বন্ধ ফ্যানের দিকে তাকালো। এখন সে কি করবে, কিভাবে বলবে বড় চাচিকে এইসব?
শুরুটা কেমন করে করবে এসব ভাবতে ভাবতেই হুট করেই হারিয়ে গেল নিজের ভাবনায়। আচ্ছা শোনো, বলো। একটা জিনিস অনুভব করতে বলবো, মন থেকে অনুভব করবে। এরপর কি অনুভব করলে সেটা আমায় জানাবে। আচ্ছা। চোখ বন্ধ করবে আগে, তারপর অনুভব করবে অনুভবের লাইফে প্রিয় নেই, হারিয়ে গিয়েছে, সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। কোনো অস্তিত্ব নেই আর প্রিয়র। প্রিয়র মেসেজ নেই, কথা নেই, এমনটা অনুভব করুন। এইসব কি প্রিয়? করুন না প্লিজ। অনুভব বিরক্ত হলেও বিষয়টা ফিল করতে লাগলো। ওদিকে প্রিয় অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর অনুভব বলে উঠল। নিজের অস্তিত্ব খুঁজে পেলাম না প্রিয়। প্রিয় হাসলো, আবার জিজ্ঞেস করলো, কেমন লাগলো আমি বিহীন এই অনুভূতি? যেখানে নিজের অস্তিত্বকেই পাচ্ছি না সেখানে আবার অনুভূতি কিসের? অনুভূতি থাকে সেখানে। তাই? হুম, এবার তুমি বলো, কি? আমি বিহীন তোমার কেমন লাগবে? ভাবতে চেয়েছিলাম এটা, কিন্তু ভাবতে গিয়ে বুঝতে পারলাম আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। দম বন্ধ লাগে অনুভব। সাথে থাকবেন কি সব সময়? ছেড়ে যাবেন না তো? চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল নীতির। তাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারেনি সে। আর আজ নীতি উঠল, ধীর পায়ে ফোন হাতে ব্যালকনিতে গেল। বাইরের পরিবেশ দেখে লম্বা নিঃশ্বাস নিল, নিজেকে নিজেই বলে উঠল, তুমি আমার মন কেমনের রাতের এমন এক অনুভূতি, যাকে যতই ভাবি সুখ অনুভূতি হয়। হঠাৎ মনে পড়ে তুমি নেই, কোথাও নেই, আবছা আলোয় মিলিয়ে গেছো। অতঃপর সুখ বিষাদে ছেয়ে যায়। অনুভব হয় তুমি ছাড়া আমি ঠিকই আছি, তবে সাথে আছে এক বিষাদিনীর বিষাদপূর্ণ মন। যেই মন তোমাকে পাওয়ার অপেক্ষায়, অধীর আগ্রহে অপেক্ষায় সে মন। সেই মনকে বিষাদ থেকে মুক্ত করতে তুমি আসবে না? দীর্ঘশ্বাস ফেলল, আবার রাতের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, কত রাত তোমাকে ভেবে চলে গেল অনুভব। মাত্র 1 বছরের অনুভূতিগুলো এতটা আবেগময় কি করে হয়? কই, আমি তো দেখেছি 5 বছরের অনুভূতি ভুলেও মানুষ দিব্যি থাকে। তবে আমি কেন 1 বছরের অনুভূতিগুলো অবহেলা করতে পারছি না? আপনিও কি এইসব অনুভব করেন অনুভব? প্রশ্নটা করা হলে উত্তর মিলল না নীতির। অতঃপর ঘুমাতে চলে গেল। আর কত নিজেকেও একটু ভালোবাসা উচিত। ও বাতাস, তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভোলে না আমারে। গানের এই অংশটুকু গেয়েই থামল অনুভব। মুখে তার মুচকি হাসির রেখা। জানো প্রিয়, তোমাকে ভুলতে চেষ্টা করেছি আমি। এলে তো আমার জীবনে এক স্নিগ্ধ বাতাস হয়ে, কিন্তু চলে গেলে তুমুল ঝড় তুলে। তবে জানো, ভীষণ জানতে ইচ্ছে করে কি পেলে চলে গিয়ে, কি পেলে আমায় ডুবিয়ে। দেখা তো হলো না, তবে সুযোগ হলে জেনে নেব। আমিও ভালো থাকবো প্রিয়, তুমিও থেকো। যতই হোক ভালো তো বাসি। বোকা অনুভব, জানলই না তার প্রিয় তাকে ছাড়া ভালো নেই, এক বিন্দুও ভালো নেই। দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নিল। ভুলবে বললেও কি মানুষ ভোলা যায়? আর প্রিয় মানুষ হলে তো তা অসম্ভব। আবার সে চেনা পরিচিত গ্রুপে গেল। প্রিয় নামে সার্চ দিতেই অসংখ্য আইডি স্ক্রিনে ভাসল। অনুভব দেখতে লাগলো সব কিছু। নিচেই সেই সব আইডিয়ার পোস্ট দেখতে পেল। হুট করে একটা লেখায় আটকে গেল সে। থমকে গেল তার সময়। হাতের উল্টো পিঠে নাকে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল। আবারও লেখাটা পড়ল। না, এটা তারই লেখা, তার প্রিয়র জন্য লেখা। তবে কি তার প্রিয় এটা? পোস্টের সময় দেখল সে 2 সপ্তাহ আগে করা। শিওর হতে আইডিতে গেল সে। তখনই ভেসে উঠল নামের নিচে থাকা বায়োর দিকে, যেখানে লেখা অনুভবের প্রিয়। সঙ্গে সঙ্গে মেসেজ করলো সে। আনন্দ হচ্ছে তার। পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে সে পেয়েছে তার প্রিয়কে। হুট করেই মনে প্রশ্ন জাগলো, প্রিয় এতদিন কোথায় ছিল? বড় চাচি আসবো? আরে নীতি, আয় আয়। নীতি এক বুক সাহস নিয়ে রুমের ভেতরে ঢুকলো। ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছে সে। কি করছো? আনাফের মা হেসে বললেন,
দেখ না, তোর চাচা অফিস গেছে আর রুমের কি হাল বানিয়ে গিয়েছে। এদিক সেদিক জামা কাপড় ছড়িয়ে রুমের হাল বেহাল করে ফেলেছে। বয়স হয়েছে তাও ছোটদের মতো কাজ করে। ওদিকে আবার আনাফ নিজের কাজ নিজে তো করেই না, আবার সেও অগোছালো মানুষ। এখন আবার চাকরি হয়েছে, রুম তো আরো গোছাবে না। সকাল সকাল বেরিয়ে গিয়েছে, গিয়ে দেখবো তার রুমের হালও একই। এই দুইজন আমার এত কাজ বাড়ায়। নীতি হাসলো কেবল, অতপর এখানে আসার কারণ মনে পড়তেই বলল, এই জন্যই উচিত আহনাব ভাইয়াকে বিয়ে দেওয়া, তাহলে তার বউই সব কিছু গুছিয়ে রাখবে, তোমার আর বাড়তি কোনো কাজ করতে হবে না। আনাফের মা বিছানার এক কোণে বসে কাপড় গোছাচ্ছিলেন। নীতির কথা শুনে তার হাত থেমে গেল। নীতি বুঝতে পারল প্রতিক্রিয়া হচ্ছে। প্রথমে এই কাজ করবে না ভাবলেও সকালে ছোট চাচির আর নিজের মায়ের কথা শুনে বুঝেছে তারা প্রীতি কোন মামার ছেলের সাথে বিয়ে ঠিক করে রাখতে চায়। তাই আনাফের এত তাড়াহুড়ো। নীতিও জেনে শুনে সব নষ্ট হতে দিতে পারে না। আর যাই হোক, দুজন ভালোবাসার মানুষ আলাদা হতে দেখতে পারবে? আর নিজের বোনের জন্য এইটুকু করে না হয় একটু চট থাপ্পড়ি খেলো। লম্বা শ্বাস নিল, অতঃপর বলতে লাগলো, একার কত করবে, ছেলের জন্য বউ আর নিজের জন্য একটা মেয়ে এনে নাও। কাপড়গুলো সরিয়ে রেখে তিনি নীতির দিকে তাকালেন, শান্ত কণ্ঠে বললেন, এখানে আয়। নীতি ঢোক গিলল। এতক্ষণ বিছানার থেকে দূরে দাঁড়িয়েছিল সে। ধীর ভাই এগিয়ে গেল তার বড় চাচির দিকে। বস। নীতি বিনা বাক্যে বসলো। এবার বল, আনাফ কি বলতে তোকে পাঠিয়েছে? নীতি চমকে তাকালো, মুখ ফসকে জিজ্ঞেস করে ফেলল, তুমি জানলে কি করে যে ভাইয়া পাঠিয়েছে? আনাফের মা স্মৃতি হেসে বললেন, কারণ আমার নীতি রানী আমাকে কখনো এসব নিয়ে বলে না। সে আমাকে ভয় পায় অকারণে। আর আজকে এত বড় বড় কথা বলছে, বোঝাটা কি কঠিন ব্যাপার? নীতি মেকি হাসলো। কি বলেছে? বিয়ে করতে চাইছে সে? নীতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। যেহেতু বিয়ের কথা বলেছে তার মানে মেয়েও পছন্দ আছে, তাই না? হুম। কে সে? প্রীতি। স্মৃতি কিছুক্ষণ তাকিয়ে রইলেন নীতির দিকে, পরক্ষণেই হেসে বললেন, তাহলে এই ব্যাপার? হুম, ছোট চাচি তার ভাইয়ের ছেলের কথা হয়তো তোমাকেও বলেছে, আর আহনাব ভাইয়া তাই একটু ভয় পেয়ে আছে। আসলে তোমাকে কথাটা কেমন করে বলবে বুঝতে পারছিল না। আর রীতি আপু এখন সংসারে ব্যস্ত, তাই আমাকেই বলতে বলল। বুঝেছি, তবে ওকে বলো মা মানেনি। সত্যি মাননি? নীতির বোকা প্রশ্নে স্মৃতি হাসলো, ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার কাছে রীতি, প্রীতি, নীতি, সিনথি, আনাফ, রাদীপ সব এক। আমার ছেলে মেয়েরা যেটাতে খুশি আমি সেটাই দিব। নীতির মুখে হাসি রেখা ফুটে উঠল। স্মৃতিকে জাপটে জড়িয়ে ধরে বলল, তুমি বেশ চাচি। বলেই গালে চুমু এঁকে ছুটে বেরিয়ে গেল। স্মৃতি হেসে নিজের কাজে মন দিলেন। নিজের রুমে যাওয়ার ফাঁকেই ফোন বের করে আনাফকে মেসেজ করলো নীতি। চাচি মানেনি ভাইয়া, তোমাকেই কিছু করতে হবে। মেসেজটা সেন্ড করেই হেসে দিল নীতি। খুশি লাগছে তার। ইস, কেন লাগছে? পরক্ষণে হাসি থেমে গেল। আচ্ছা, অন্যদের ভালোবাসা পূর্ণতা পেলে ওর এত খুশি লাগে, নিজেরটা পেলে কতটা খুশি হবে ও? এসব ভাবতে ভাবতেই সিঁড়ির কাছে এসেছে সে। ড্রয়িং রুমে প্রীতির সিরিয়াল দেখছে, ওকেও জ্বালাবে ভেবে নিচে আসছিল সে, কিন্তু ভাবনায় এতটা বুঝছিল সিঁড়ির দিকে খেয়াল করেনি। হুট করে নিচু জায়গা আসায় আর বেখেয়ালি হওয়ায় পড়ে যেতে নিচ্ছিল সে। তৎক্ষণাৎ সিঁড়ির রেলিং ধরে সামলে নিল। নিজেকে সামলে নিলেও ফোন সামলাতে পারেনি সে। হাত থেকে ছুটে সেটা দুটো সিঁড়িতে আছাড় খেয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে গিয়ে সোজা সোফায় পড়ল। নীতি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে প্রীতি সিরিয়াল রেখে একবার নীতিকে দেখছে তো একবার তার পাশের সোফায় পড়ে থাকা ফোন দেখছে। নীতি ধীর পায়ে নিচে নেমে আসলো, সোফার কাছে গিয়ে ফোন উঠালো। স্ক্রিন অন করতে দেখলো ডিসপ্লে গায়েব। হতাশা নিঃশ্বাস ফেলল সে। শুধু সোফায় পড়লেই পারতো, কি দরকার ছিল সিঁড়িতে আছাড় খেয়ে এখানে পড়ার? নিজের মনে নিজেই বলল। এই জন্যই বলে বেশি খুশি হতে নেই, পরে কাঁদতে হয়। প্রীতি ততক্ষণে উঠে নীতির ফোন দেখছিল। চানাচুর খেতে খেতে বলল, কান্দিস না, রাদীপ ভাইয়াকে দিস, ঠিক করে দেবে। নীতির খারাপ লাগলেও আপাতত পাত্তা দিল না, কেননা এটা ঠিক করা যাবে। আর সেদিন সিনথির না বলে ফোন নেওয়ার জন্য যে জিনিস হারানোর ভয় ছিল
সেগুলোও নিজের ড্রাইভে সেভ করেছে, তাই সে শান্ত। নয়তো অনুভবের স্মৃতি নষ্ট হবে আর সে চুপ করে থাকবে, এমনটা হবার নয়। কাদার পালা তোর। তোর বিয়ে তোর মা তোর মামার ছেলের সাথে দেবে, ওদিকে বড় চাচিও তোরে মানবে না। সো দুঃখ পালন কর বইন।